হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা একটা নতুন জিনিস শুরু করলাম। পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রভৃতি পরীক্ষায় কনভেনশনাল টাইপ যেসব কোশ্চেন আসে তার মধ্যে একটা হলো বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি। এখন আমাদের যেহেতু মাতৃভাষা বেঙ্গলি, তাহলে ইংলিশ টু বেঙ্গলি যখন করতে বলে, যেহেতু আমাদের বাংলা ব্যাকরণ সম্পর্কে ছোটবেলা থেকে একটা আইডিয়া আছে, তাই ইংলিশ থেকে বেঙ্গলি করতে তাও আমরা মোটামুটি পারি। বেঙ্গলি থেকে ইংলিশের কথা বললে তখন যে সমস্যাটা দাঁড়ায়, গ্রামারে বেস নেই, অর্থাৎ আমার টেন্স সম্বন্ধে ঠিকঠাক ধারণা নেই। তারপরে দরকার আমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন কি জিনিস। তো মোটামুটিভাবে টেন্স, ভয়েস, ন্যারেশন, ক্লজ, ফ্রেজ, পার্ট অফ স্পিচ এর ধারণা থাকলেই মোটামুটিভাবে আমাদের বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে অসুবিধা হওয়ার কথা নয়। আরও একটা যেটা আমাদের সমস্যা করে সেটা হচ্ছে স্টক অফ ওয়ার্ডস। তো আমাদের করতে হবে কি না, প্র্যাকটিস শুরু করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যেহেতু পিএসসি ক্লার্কশিপের মেন্সের এক্সাম সামনেই রয়েছে, মিসেলেনিয়াসের মেন্সের ক্ষেত্রেও বেঙ্গলি থেকে ইংলিশ রয়েছে এবং ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে হয়। তা এই কথাগুলো মাথায় রেখে আমাদের জার্নি আজ থেকে শুরু হলো। তো আজকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের প্রথম ভিডিও শুরু করা যাক। দেখো, যে কোনো সেন্টেন্সে প্রথমে কি থাকে, সাবজেক্ট থাকে, তারপরে ভাব থাকবে, তারপর আদার্স বা অবজেক্ট যা কিছু থাকবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। যদি ইম্পারেটিভ থাকে তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম প্রথমে বসাবো, তারপরে আদার্স বসাবো। যদি কোশ্চেন থাকে, ইয়েস অর নো কোশ্চেনে হেল্পিং ভাব বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভাব বসাবো, তারপরে আদার্স বসাবো, কোশ্চেন মার্ক। যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো, ডাব্লিউএইচ ওয়ার্ড বসানোর পরে বাদবাকি যেরকম বসছিল ইয়েস অর নো কোশ্চেনে সেগুলো বসিয়ে দেবো। হেল্পিং ভাব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভাব প্লাস আদার্স, এটা হয়ে গেল কোশ্চেন। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত জানি মে বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, তারপরে আদার্স বসে, ফুল স্টপ। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারজেকশন একটা বসে, বিশ্বসূচক চিহ্ন বসে, অর্থাৎ নোট অফ এক্সক্লামেশন মার্ক, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কীরকম, সাবজেক্ট, ভার্ব, আদার্স এইরকম ফর্মে বসে। এগুলো তো হলো বাক্যের গঠন। আবার যখন আমরা প্যাসিভে দেখতে পাচ্ছি কোনো বাক্যকে, তখন প্যাসিভের গঠন অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। প্রথমে আমাদের যেটা বার করতে হবে সেটা কোন টেন্সে আছে, মনে মনে ভেবে রাখতে হবে। সে অনুযায়ী ভার্ব ফর্ম কী বসবে, আর অন্যান্য যে অংশগুলো সেগুলো সামনে বা পেছনে বাক্যের গঠন অনুযায়ী বসাতে হবে। আমরা প্রথম সেন্টেন্স দেখে নিই। প্রাচীনকালে ইংল্যান্ডে আইনগুলো ছিল খুব কঠোর। তাহলে প্রাচীনকালে কি ইংলিশে কি বলবো না, ইন দ্য ওল্ডেন ডেজ হয়ে গেল প্রাচীনকালে। ইংল্যান্ডে কোথায় না, ইংল্যান্ডে, তাহলে ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে। তারপরে কি ছিল, কমা ছিল, কমা বসিয়ে দিই এখানে। আইনগুলো ছিল খুব কঠোর, কোন টেন্সে আছে, আইনগুলো ছিল, তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট মানে কি না, মেন ভাব 2 নম্বর ফর্মে বসবে, বাস। তাহলে প্রথমে সাবজেক্টকে আইনগুলো, আইনগুলোকে কি বলবো, দ্য লস। আইনগুলো যেহেতু বলেছে দ্য লস ছিল, দেখো বি ভাব এখানে বসবে, কিন্তু বি ভাবের কি বসবে, 2 নম্বর ফর্ম। তাহলে লস ওয়াজ হবে না ওয়ার হবে, ওয়ার হবে, লস ওয়ার। খুব কঠোর, খুব কঠোরকে ইংলিশে কি বলবো, ভেরি স্ট্রিক্ট। তাহলে ভেরি স্ট্রিক্ট বলতে পারি, অথবা বলতে পারি ভেরি ক্রুয়েল। প্রাচীনকালে ইন ওল্ডেন ডেজ, ইংল্যান্ডে ইন ইংল্যান্ড, আইনগুলো দ্য লস, ছিল ওয়ার, খুব কঠোর ভেরি স্ট্রিক্ট অর ক্রুয়েল। পরে বাক্য দেখো, খুব সামান্য অপরাধের জন্য একজনকে ফাঁসি দেওয়া হতো। তাহলে এখানে সাবজেক্টকে না, এই যে একজন, এ হচ্ছে সাবজেক্ট, তাকে কি করা হতো না, ফাঁসি দিয়ে দেওয়া হতো, এটা হচ্ছে ভার্ব। কোনো কাজ করা হতো, কোনো কাজ করা হতো মানে কি করতে হবে না, উড লিখে তারপরে V1। অতীতে কোনো কাজ করা হতো এরকম, যাতে উড প্লাস V1, ব্যাস। কিসের জন্য না, খুব সামান্য অপরাধের জন্য, এটা আদার্স। তাহলে একজনকে ইংরেজি কি হবে, এ ম্যান। তারপর কি আছে না, যে ফাঁসি নিত না, সে নিজে থেকে নিত না, অন্য কেউ তাকে দিত, তার মানে এটা কিসে আছে, ফাঁসি দিয়ে দেওয়া হতো। তাহলে আমি নর্মালি জানি যে উড, তারপরে হয় V1, কিন্তু সে নিজে থেকে ফাঁসি নিত না, ফাঁসি তাকে দেওয়া হতো কারো না কারো দ্বারা, তার মানে প্যাসিভে লিখতে হবে। তাহলে এর প্যাসিভ করলে কি হবে, এর প্যাসিভ করলে হবে উড বি V3, এ ম্যান উড বি
উড বি হয়ে গেল, তাহলে উড বি বসালাম, তারপরে V3 ফাঁসি দেওয়া, তার V3 ফাঁসি দেওয়াকে ইংলিশে কি বলে না হ্যাং, তার V3 কি হবে হ্যাংড, তাহলে ফাঁসি দেওয়া হতো। তাহলে এ ম্যান উড বি হ্যাংড মানে একজনকে ফাঁসি দেওয়া হতো। কিসের জন্য না খুব সামান্য অপরাধের জন্য। তাহলে ফর মানে জন্য, ফর এ ভেরি খুব বলেছে, তাহলে ভেরি সামান্য তার মানে স্মল অপরাধ, অপরাধ মানে অফেন্স। তাহলে খুব সামান্য অপরাধের জন্য একজনকে ফাঁসি দিয়ে দেওয়া হতো। এর পরে বাক্য কি আছে, শরীফরা যারা এই আইনের রক্ষক ছিল তারা নিরপরাধ ব্যক্তিদের উপর সন্দেহ করত আর অতি সামান্য কারণেই বা কোনো প্রমাণ ছাড়াই তাদের ফাঁসি দিত। তাহলে শরীফরা তাকে ইংলিশে লিখি দ্য শেরিফস হয়ে গেল শরীফরা। এবারে বলেছে যারা এই আইনের রক্ষক ছিল, যারা ছিল, তাহলে হু ওয়ার, অনেকজন শরীফের কথা বলা হচ্ছে সেই কারণে হু ওয়ার, যারা ছিল আইনের রক্ষক ছিল। আইনের রক্ষক কি হবে দ্য কিপার্স অফ ল, ল মানে আইন, আইনের রক্ষক দ্য কিপার্স অফ ল। তারা নিরপরাধ ব্যক্তিদের ওপর সন্দেহ করত, অর্থাৎ করতো, তা কারা করতো, তার শরীফরা করতো। তাহলে সাবজেক্ট তো এখানে দিয়েই দিয়েছি, করতো, কোনো কাজ করতো, তাহলে উড, কি করতো না সন্দেহ করতো, সাসপেক্ট, সন্দেহ করতো। কাদের উপর সন্দেহ করতো না নিরপরাধ ব্যক্তিদের উপর, উড সাসপেক্ট নিরপরাধ ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি, ইগনোরেন্ট লোকেদের বলেছে, নিরপরাধ ব্যক্তিদের উপর, তাহলে ম্যান করলাম না মেন করলাম, ইগনোরেন্ট মেন, তাহলে নিরপরাধ ব্যক্তিদের ওপরে সন্দেহ করতো তারা, এটা হয়ে গেল। আর অতি সামান্য কারণেই বা কোনো প্রমাণ ছাড়াই তাদের ফাঁসি দিত। তাহলে আগে ভাব লিখবো এবং ফাঁসি দিত, অ্যান্ড উড হ্যাং দেম, উডের পরে তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, উড হ্যাং দেম তাদেরকে দিত ফাঁসি। কিসের জন্য অতি সামান্য কারণে, তাহলে বলতে পারি ফর লিটল, অতি সামান্য কারণে, জাস্ট ফর লিটল লিখলেই হবে, অতি সামান্য কারণে বা কোনো প্রমাণ ছাড়াই, অর প্রমাণকে কি বলে নো এভিডেন্স, অথবা কোনো প্রমাণ ছাড়াই। কমপ্লিট। চলে যাব আমরা পরে বাক্যে। প্রায় যখন কোনো লোক শরীফের থেকে এরকম শাস্তির আশঙ্কা করত, তাহলে প্রায় কি লিখবো অফেন। যখন কোনো লোক শরীফের থেকে এরকম শাস্তির আশঙ্কা করত, তাহলে যখন ওয়েন কোনো লোক, তার মানে এ ম্যান শরীফের থেকে এরকম শাস্তির আশঙ্কা করত, প্রথমে লিখি আশঙ্কা করা, তাহলে ফিয়ার্ড, পাস্টে লিখছি সব পাস্ট টেন্সে, কেন অতীতের ঘটনা বোঝাচ্ছে, তাই এখানে V2 দিলাম ফিয়ার্ড। তাহলে এ ম্যান ফিয়ার্ড এরকম শাস্তির আশঙ্কা করতো, কিসে শাস্তির আশঙ্কা করতো, এরকম শাস্তি, তাহলে সাম পানিশমেন্ট বা সাচ পানিশমেন্ট বলতে পারি, কাদের থেকে না শরীফদের থেকে, তাহলে ফ্রম দ্য শেরিফ। তো যখন হোয়েন এ ম্যান ফিয়ার্ড সাম পানিশমেন্ট ফ্রম দ্য শেরিফ, শেরিফের কাছ থেকে যখন ভয়ের আশঙ্কা করত, সে জঙ্গলে পালিয়ে যেত। সে বলতে লোকটা হি র্যান অ্যাওয়ে, রান প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে র্যান অ্যাওয়ে, সে পালিয়ে যেত, কোথায় পালিয়ে যেত না জঙ্গলে, তাহলে টু দ্য ফরেস্ট। পরের সেন্টেন্স আছে জঙ্গলে সে অন্যান্য সেই সব মানুষের সঙ্গে যোগদান করত যারা তার মতোই সেখানে এসেছিল। জঙ্গলে, জঙ্গলেকে কি বলবো, তাহলে ইন দ্য ফরেস্ট। সে অন্যান্য সেই সব মানুষের সঙ্গে যোগদান করত, সে যোগদান করত কি হবে হি উড জয়েন, উড তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, হি উড জয়েন সে যোগদান করত সেই সব মানুষের সঙ্গে, তাহলে সঙ্গীকে কি বলা হচ্ছে দ্য কোম্পানি, সঙ্গ, দ্য কোম্পানি সেই সব মানুষ, অফ আদার ম্যান, ম্যান বলবো না মেন বলবো, অবশ্যই মেন বলবো, কেন কি অনেকজন মানুষের সঙ্গে সেখানে যোগদান করত যারা তার মতোই সেখানে এসেছিল। তাহলে হু হ্যাড কাম, তারা তো অনেক আগে থেকে এসেছিল, তাহলে পাস্ট পারফেক্টই করলাম হ্যাড কাম, যেটা বেশি অতীত সেটা পাস্ট পারফেক্টই করতে হয়। তাহলে হ্যাড কাম, হু হ্যাড কাম যারা এসেছিল দেয়ার সেখানে, তার মতোই,
অর্থাৎ লাইক হিম। ওই ধরনের লোকেদের দস্যু বলা হতো। জঙ্গলে যারা যোগদান করতো ওই ধরনের লোকেদের দস্যু বলা হতো। তাহলে ওই ধরনের লোক অর্থাৎ সাচ ম্যান হয়ে গেল ওই ধরনের লোক। তারা নিজেরা বলতো না, তাদেরকে লোকেরা বলতো। তাহলে প্যাসিভে লিখতে হবে। তাহলে হচ্ছে শুধু কল্ড বলা হবে না, ওয়ার কল্ড। ওয়ার কেন হবে? সাচ মেন প্লুরালে আছে, তাহলে ওয়ার কল্ড, তাদেরকে বলা হতো। কি বলা হতো না? দস্যু, দ্য আউটলস। নিয়ম বহির্ভূত, নিয়ম মানে না যারা, সেই সব লোকেরা, তাদেরকে দস্যু বলা হতো। তার মানে আমরা বলবো আউটলস। তারা হরিণ শিকার করে অথবা রাজপথে প্রতীকদের ছিনতাই করে জীবন ধারণ করত। তাহলে তারা ইংরেজি কি? দে। হরিণ শিকার করে অথবা রাজপথে প্রতীকদের ছিনতাই করে জীবন ধারণ করত। তাহলে জীবন ধারণ করত, এটা হচ্ছে ভার্ব। তাহলে মেড দে আর লিভিং, মানে তাদের জীবন ধারণ করত। কিভাবে না? বাই, এই যে হরিণ শিকার করে, তাহলে বাই হান্টিং, মানে শিকার করে কাকে না? ডিয়ার, হরিণদেরকে। অথবা আছে অর, রাজপথে পথিকদের ছিনতাই করে। তাহলে অর, ছিনতাই করা ইংরেজি কি? অর রবিং, ডাকাতি করা, ছিনতাই করা। অর রবিং কাদেরকে না? কাদেরকে ছিনতাই করে না? ট্রাভেলার্সদের, পথিকদেরকে। ট্রাভেলার্সদেরকে কোথায়? কোথাকার ট্রাভেলার্স না? রাজপথের ট্রাভেলার্স। তাহলে হচ্ছে ট্রাভেলার্স অন দ্য হাইওয়ে। হয়ে গেল। তাহলে এভাবে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এরকম প্রচুর প্র্যাকটিস করার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।